বিয়ে ভাঙতে বাড়িতে আবার শুরু হতে চলেছে নতুন ঝড়। অন্যদিকে বর্ষাকে উচিত শিক্ষা দিল মিঠি। হ্যাপি ভার্স 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নতুন ধীরে ধীরে কমলিনীর দিকে তাকিয়ে বলে, জানো কমলিনী, আমার না খুব মন খারাপ লাগছে। নিজেকে যেন নিজের কাছে দোষী মনে হচ্ছে কোথাও না কোথাও আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। কমলিনী তখন নরম গলায় বলে, তুমি এভাবে মন খারাপ করো না নতুন। সময়ের সঙ্গে সঙ্গে না সব ঠিক হয়ে যাবে। জীবন কখনো কোনো জায়গায় থেমে থাকে না, দেখবে একদিন না সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর একটু থেমে কমলিনী আবার বলতে থাকে, তবে একটা কথা আমি তোমাকে বলছি, তুমি কিন্তু নিজের কাজে কোনো ক্ষতি করো না। প্লিজ এসব ভেবে নিজের কাজ নষ্ট করো না। তোমার সেমিনার তোমাকে যেতেই হবে। নতুন তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, এই অবস্থায় কি সত্যি সম্ভব বলো কমলিনী? আমি কি করে এখন নিজের কাজে মন দিতে পারি? সেমিনারে যাওয়ার মতো মন তো আমার নেই। তবে একটা কথা বলতে পারি, যদি মিঠিমা আমার সঙ্গে যায় তাহলে হয়তো আমি যেতে পারি। কমলিনী তখন একটু হেসে বলে, তাহলে আমরা সবাই মিলে যাব। নতুন তখন মাথা নাড়ে, বলছে, হ্যাঁ কমলিনী, তা ঠিক আছে, কিন্তু এখন যে পরিস্থিতি মনে হচ্ছে মিঠিকে এখন কোথাও যেতে চাইবে। তাই বলছি, মিঠি না গেলে তুমি কিন্তু তোমার যাওয়াটা ক্যান্সেল করবে না। নতুন তখন নিচের দিকে তাকিয়ে বলতে থাকে, জানো কমলিনী, আমার না এসব নিয়ে আর ভালো লাগছে না। আমার খুব কষ্ট লাগছে। আর বিশেষ করে তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার খুব বেশি খারাপ লাগে। কমলিনী তখন একটু মৃদু হেসে বলে, সংসারের অবস্থা তো দেখছই। তুমি এখনও অনেকটা তরুণীর মতোই আছো। তোমার মনটা এখনও তরুণী রয়ে গিয়েছে, কারণ তুমি প্রতিদিন ইনস্টিটিউটে ইয়াং ছেলেমেয়েদের সঙ্গে মেশো, ওদের পড়াশোনা করাও, ওদের সঙ্গে সময় কাটাচ্ছ। তাই তোমার মধ্যে সেই তারুণ্যটা না এখনও রয়ে গিয়েছে। আর আমি তো এই সংসারের জাতকলে একদম চাপা পড়েই রয়েছি। তার চোখে তখন একটা ক্লান্তি ফুটে ওঠে। আমার আর ভালো লাগে না নতুন, কারণ বর্ষার কূটনীতিগুলো এখন আর বন্ধ হচ্ছে না। ও একটুও না বদলায়নি। মিঠিল আর বাবিল ভালো আছে, কিন্তু মিঠির জীবনটা, আমার মেয়ের জীবনটা তো পুরোপুরি এলোমেলো হয়ে গেল। ওর জীবনে সব কিছু উলটপালট হয়ে গিয়েছে। এগুলো ঠিক হতে তো সময় লাগবে। নতুন তখন ধীরে ধীরে বলতে থাকে, এর জন্যই তো আমি সবসময় তোমার পাশে থাকতে চাচ্ছি কমলিনী। তোমার পাশ থেকে যেন সব ঝড়ঝাপটা আমি দু হাত দিয়ে সামনে নিতে পারি, সেটাই তো আমি সবসময় চাচ্ছি। কিন্তু পারলাম কোথায় বলো? শেষ পর্যন্ত তো তোমাকেই সব কিছুই সামলাতে হচ্ছে। কমলিনী তখন একটু চুপ থেকে বলে, আমার না মাঝে মাঝে মনে হয় তুমি এই সংসার জাদাকলে পড়ে আছো। তুমি যেন বিরক্ত হয়ে যাচ্ছ। নতুন তখন হেসে বলে, তুমি কি যে বলো না, তোমাকে নিয়েই তোমার সব কিছু। কিন্তু জানো, মাঝে মাঝে মনে হয় আমার মধ্যে যেন অদ্ভুত কি ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। কমলিনী তখন অবাক হয়ে বলে, ভুল বোঝাবুঝির আবার কি আছে? নতুন তখন বলতে থাকে, দেখো না, আগের মতো আমরা সময় করে কথা বলতে পারি না, নিজেদের ভালোবাসার কথাগুলো বলা হয় না। আগে হয়তো ভালোবাসার কথা দরকার পড়তো না, কারণ আমরা দুজনেই জানতাম আমরা একে অপরের জন্য আছি। কিন্তু এখন মনে হয় সেই কথাগুলো না কোথাও হারিয়ে যাচ্ছে। আমি তোমাকে মন খুলে বলতে পারি না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে বোঝাতেও পারি না আমি তোমাকে কতটা চাই। এটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে কমলিনী। কমলিনী তখন চুপ করে নতুন দিকে তাকিয়ে থাকে। নতুন আবার বলতে থাকে, বিশ্বাস করো, তুমি না আমাকে ভুল বোঝো না। আমাদের জীবনে যাই থাকুক, পাওয়া না পাওয়া যাই হোক না কেন, আমি তোমাকে খুব ভালোবাসি কমলিনী। কমলিনী তখন একটু শান্ত হয়ে বলে, ভালোবাসার কথা সবসময় বলতে হয় না নতুন, ভালোবাসা না অনুভব করতে হয়। জানো কখন মানুষ বেশি করে ভালোবাসার কথা বলে? যখন সেখানে আর সত্যিকারের ভালোবাসা থাকে না। নতুন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর কমলিনী বলতে থাকে, শোনো, তুমি কিন্তু তোমার যাওয়াটা বন্ধ করবে না। তোমার কাজের কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। আমার জন্য তোমার জীবনটা অন্ধকার হয়ে যাক এটাও আমি চাই না। তাই আমি চাই তুমি যাবে, নিজের কাজটা কখনোই বন্ধ করবে না। নতুন কিছুক্ষণ কমলিনীর দিকে তাকিয়ে বলে, কমলিনী, তুমি আমাকে একটা কথা দাও। তারপর কমলিনী বলতে থাকে, তুমি আমাকে একটা কথা দাও। নতুন বলে, আচ্ছা, পরে না হয় ভাববো। কমলিনী তখন বলে, না না, পরে না, তুমি আমাকে এখনই কথা দিবে। দরকার হলে আমি ভোরের সঙ্গে কথা বলবো। আমি ওকে বলবো যেন সে তোমাকে নিয়ে চলে যায়, জোর করে হলেও চলে যায়। নতুন তখন অবাক হয়ে বলে, তুমি আবার এখানে ভোরকে টানছো কেন? ও এখানে কি করবে? কমলিনী তখন একটু হালকা হাসি দিয়ে বলে, হয়তো ভোর জোর করলে তুমি রাজি হবে। নতুন তখন বলে, আসলে আমার সেই সেমিনারে একজন জুনিয়রকে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, তাই ভেবেছিলাম ভোরকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু সে আমাকে জোর করবে এমন কিছু নয়। কমলিনী তখন ধীরে ধীরে বলতে থাকে, দেখো নতুন, তোমার জীবনটা কিন্তু আমার মতো নয়। আমি কিন্তু তিনটে ছেলেমেয়ের মধ্যে আটকে রয়েছি, ওদের নেই আমার পুরো পৃথিবী। আর আমার মেয়ের জীবনটা
এখন আগোছালো হয়ে গিয়েছে। নতুন তখন হালকা এসে বলে, তোমার ছেলে মেয়ে তাই না, আর আমার কিছু বুঝি নয়। কমলিনী তখন গভীর নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি ওদের ছেলে মেয়ের মতোই দেখো, ওদের জন্য যতটা ভাবো সেটা আমি জানি, কিন্তু তারপরে তো ওরা আমারই সন্তান। ওদের ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর দায়িত্ব তো শেষ পর্যন্ত আমাকে নিতে হবে। আর জানো নতুন, মাঝে মাঝে আমার মনে হয় সব কিছু যেন ধীরে ধীরে আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি যতই সামলাতে চাই ততই যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। নতুন তখন একটু নরম গলায় বলে, তুমি এসব নিয়ে কথা ভাবছো কেন কমলিনী? তুমি এসব নিয়ে কেন ভাবছো কমলিনী? আমি তো আছি, দেখো সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে আবার গুছিয়ে নিব। কমলিনী তখন বলে, আমি জানি তুমি আছো, তুমি সবসময় আমার পাশে আছো, কিন্তু তোমারও তো নিজের কিছু চাওয়া পাওয়া আছে, এমন অনেক স্বপ্ন আছে যেগুলো আমি হয়তো পূরণ করতে পারিনি। সেজন্যই মাঝে মাঝে আমার খুব অপরাধ বোধ হয়। নতুন তখন বলে, না কমলিনী, এভাবে না বলো না। জীবনে যদি কিছু অপূর্ণ থেকে যায় তবু তুমি কোনোদিন সেটা নিয়ে আফসোস করবে না, কারণ আমার জীবনে যদি সত্যিই কিছু পূর্ণ হয়ে থাকে সেটা তুমি। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তাই কখনো আমাকে ভুল বুঝো না। কমলিনী তখন একটু চুপ থেকে বলে, না না, আমি সেভাবে বলিনি, কিন্তু ধরো তোমার কিছু স্বপ্ন যদি অপূর্ণ থাকে তাহলে তো স্বাভাবিকভাবে সেগুলো পূরণ করার ইচ্ছা জাগতেই পারে, তাই না? নতুন তখন অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে আর বলে, হঠাৎ করে এসব কথা তোমার মাথায় কেন এলো কমলিনী? কখনো এসব ভাববে না। তার মানে এই নয় যে আমি অন্য কারোর প্রতি দুর্বল হয়ে যাব। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে না, কারণ আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। তুমি একাই আমার সব কিছু। তারপর একটু থেমে আবারও বলতে থাকে, আর একটা কথা শুনে রাখো, ভোরের ব্যাপারে তুমি আর কোনো কথাই বলবে না। আমি ওকে শুধু সঙ্গে নিয়ে যাওয়ার কথাই ভেবেছিলাম, এমন না যে আমি ওর সঙ্গে কোথাও যেতে চাই। তাই এসব নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝি তৈরি করবে না। কমলিনী কিছুক্ষণ চুপ থাকে, তারপর নতুনের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, কিন্তু তুমিও আমাকে একটা কথা দাও, যেদিন তোমার যাওয়ার কথা তুমি সেদিন অবশ্যই যাবে। নতুন তখন দ্বিধায় পড়ে কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপর বলতে থাকে, আমি যাব কি যাব না সেটা পরে দেখা যাবে। এখন পরিস্থিতিটা তো দেখছই, আমার মেয়ের এই অবস্থা। এই অবস্থায় কি সত্যি আমার কোথাও যেতে ইচ্ছে করবে? হ্যাঁ, একটা কথা রয়েছে, যদি মিঠিমা যেতে চায় তাহলে দেখা যাবে। কমলিনী যা শুনে একটু চুপ হয়ে থাকে। পরদিন সকালে ঘরের মধ্যে একটা অদ্ভুত নীরবতা দেখা যায়। নতুন ধীরে ধীরে মিঠির ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ায়, বলে, মিঠিমা, আমাকে না ইনস্টিটিউটে যেতে হবে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, ঠিক আছে? তখন বাবিলও বলতে থাকে, আমার একটু কাজ আছে, যেতে হবে, তা না হলে আজকে কিছুতেই যেতাম না। মিঠিল তখন বলে, তাতে কি হয়েছে? আমি তো 2 ঘন্টার মধ্যেই ফিরে আসবো, আমি তো বাড়িতেই থাকবো মিঠির সঙ্গে, তুমি তোমার কাজে যাও। এ সময় বুবলাই হঠাৎ বলে, আচ্ছা মিঠি, আজ রাতে আমরা সবাই মিলে বাইরে ডিনার করতে যাব। মিঠি তখন বলে, কোন খুশিতে বর্দাভাই? আমার বিয়ে ভেঙে গেছে, এই খুশিতে তোরা ডিনার করতে যাবে? কথাটা শুনে বুবলা একেবারে চুপ হয়ে যায়। ঘরের পরিবেশ তখন ভারী হয়ে ওঠে। ঠিক তখনই বর্ষা বলে, কেন এসব কথা বলছো? তুমি অপমানিত হলে আমি কি খুশি হব? যত যাই হোক, আমি তো তোমার বৌদি হই, তাই না? তোমার কষ্ট হলে আমারও তো খারাপ লাগে। মিঠি তখন আর কিছুই বলে না, নতুন চুপচাপ দাঁড়িয়ে সব শুনছে এবং দেখছে। বর্ষা তখন আবার বলতে থাকে, আমি তো তোমাকে কতবার বলেছি এভাবে কারোর সঙ্গে কথা বলতে নেই। এই সময় বুবলা একটু বিরক্ত হয়ে বলে, আচ্ছা বর্ষা, তোমার এত গায়ে লাগছে কেন? আমি যেমন তোমার স্বামী তেমনই তো মিঠির বড় ভাই, তাই না? তোমার আগেই তো মিঠি আমার বোন, এটা মনে রেখো। মিঠি যদি আমার উপর রাগ করে একটা কথা বলে সেটা অপমান নয়, ওর মনটা এখন খারাপ, বরং আমারই উচিত ছিল একটু কথা ভেবে বলার, বুঝতে পেরেছ? তারপর মিঠির দিকে তাকিয়ে বলে, তুই যা বলছিস ঠিক বলছিস। কমলিনী তখন এগিয়ে এসে বলে, আচ্ছা মিঠিমা, ও তো তোর বড় দাদা, তোর ভালোর জন্যই বলেছে, তোর মনটা যেন একটু ভালো হয় সেজন্যই বলেছে। সবাই তো চায় তুই ভালো থাকিস মা, তোর জীবনে একটা ঝড় এসেছে, এটা তো কেউ চায়নি। মিঠি তখন ঠান্ডা গলায় বলে, আমি কি কাউকে বলেছি আমার জন্য বাড়িতে থাকতে? তোরা কেন বাড়িতে থাকছিস? আমার জীবনে একটা ঝড় এসেছে, তাতে কি হয়েছে? পৃথিবী কি থেমে যাবে? পৃথিবীর মতোই চলতেই থাকবে। যা শুনে ঘরে সবাই তো চুপ হয়ে যায়। মিঠি তখন আবার বলতে থাকে, হ্যাঁ, আমার বিয়েটা ভেঙে গিয়েছে, কিন্তু যখন বিয়েটা জোড়া লাগানোর চেষ্টা হচ্ছিল তখন আমি তো সেটা মানিনি। আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, তাহলে তোরা কেন তো ভাবছিস? বুবলাই যা শুনে কষ্ট পায়। মিঠি আবার বলতে থাকে, তোরা সবাই নিজের কাজে চলে যা, আমার জন্য তোদের বাড়িতে বসে থাকতে হবে না, আমি ঠিক আছি। নতুন তখন বলে, এভাবে বলিস না মা, আমরা বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে। বুবলাই তখন বলে, হ্যাঁ মিঠি, অন্তত একটু খেয়ে নে। কমলিনী বলে, আচ্ছা মিঠি মা, তোকে আমি খাইয়ে দিই। মিঠি বলে, কেন মা, তুমি শেষ কবে আমাকে খাইয়ে দিয়েছিলে মনে আছে? কমলিনী তখন বলে, তুই
কেন তুই যখন বলিস তখন তো আমি খাইয়ে দিই। মিঠি তখন বলে আজ থেকে খাইয়ে দিতে হবে না। যা শুনে কমলিনীর চোখে জল চলে আসে। কমলিনী তখন বলে তোর কষ্ট হলে আমাদের কি ভালো লাগে? মিঠি তখন বলে আমার জন্য কারো ভাবতে হবে না, আমি ঠিক আছি। নতুন তখন চুপ হয়ে মিঠি দিকে তাকিয়ে আছে। কমলিনী আবার বলতে থাকে কিন্তু তুই কিছুই তো খাচ্ছিস না মা, না খেলে শরীর নষ্ট হয়ে যাবে, তুই দুর্বল হয়ে পড়বি। মিঠির মনে একটা কষ্ট নিয়ে বলে ওঠে দেখো মা, পিসিমণি সারা রাত কিন্তু আমার সঙ্গে জেগেছিল, আমি ঘুমাইনি বলে সেও ঘুমায়নি। এখন দেখো সে ঘুম থেকে উঠতেই পারছে না। কেন দরকার ছিল এসব? তোর কষ্ট হচ্ছে বলেই তোর ঘুম হয়নি। মিঠি তখন বলে তাহলে তুমি কেন আমার সঙ্গে ঘুমাতে আসোনি? আমার কষ্ট কি তুমি বুঝতে পারোনি? কমলিনী যা শুনে তো একদম চমকে ওঠে। কমলিনী তখন বলতে থাকে তুই যেমন আমার মেয়ে, তোর প্রতি যেমন আমার দায়িত্ব রয়েছে, তেমনই আরেকজন মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে। মিঠি তখন তীক্ষ্ণ গলায় বলে তাহলে পিসিমণি থাকতে পারলো আর তুমি পারলে না? নতুন তখন বলে দেখ মিঠিমা, আমি তোর মাকে বলেছিলাম তোর কাছে যেতে, কিন্তু তুই হয়তো ভুল বুঝতে পারতিস। কমলিনী তখন কান্না করতে করতে বলে হ্যাঁ মা, ভুল হয়েছে, তোর পিসিমণি থাকতে চেয়েছিল বলে আমি যাইনি, ভাবলাম তুই আমাকে দেখলে আরও কষ্ট পাবি। মিঠি তখন চুপ করে থাকে। নতুন বলে তোর জন্য তোর মা খুব কষ্ট পেয়েছে। মিঠি তখন ধীরে ধীরে বলতে থাকে কিন্তু আমার মা আমার কাছে যায়নি। মজার ব্যাপার কি জানো, যে মানুষটা আমার কেউ না সে আমার জন্য কষ্ট পাচ্ছে। নতুন তখন অবাক হয়ে বলে ও তাহলে সত্যিটা বেরিয়ে এলো, আমি তো কেউ না তাই না? মিঠি তখন নতুন দিকে তাকিয়ে বলে শোনো নতুন কাকু, তুমি আমার বাবা নও, মা নও, পরিবারের কেউ নও, তবু তুমি আমার এত আপন হয়ে উঠেছ যে আমার মা সে আমার কাছে আপন হতে পারেনি। যা শুনে ঘরে তো একেবারে নীরবতা নেমে আসে। এটা বলে মিঠি অনেক কষ্ট পেতে থাকে। মিঠি কষ্ট নিয়ে আবার বলতে থাকে সে আমার কাছে গিয়ে আমার সঙ্গে একটা থাকতে পারলো না, সেটাই তো দেখলাম আমি, আর সেটাই বুঝলাম, আমি তো শুধু সেটাই বোঝাতে চেয়েছি। ঘরের পরিবেশ তখন ভারী হয়ে উঠেছে মিঠির কথা শুনে। নতুন এগিয়ে এসে শান্ত গলায় বলে আচ্ছা মিঠিমা, এত রাগ করিস না, তোর জীবনে যা হয়েছে সেটা নিয়ে আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি। কমলিনী তখন চোখে জল সামলাতে না পেরে বলে মিঠিমা, এভাবে কথা বলিস না, তোর কথাগুলো আমার বুকের ভিতর ছুরি হয়ে বেঁধে যাচ্ছে, তুই কেন বুঝতে পারছিস না মা? কমলিনীর গলাটা তখন একদম ভারী হয়ে আসে। কমলিনী তখন বলতে থাকে জানিস মাঝে মাঝে না আমার মনে হয় আমি যদি মরে যেতাম তাহলে না ভালো হতো, আমার আর এসব ভালো লাগছে না, এই সংসারে ঝামেলা সব কিছু আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। যা শুনে মিঠি আরও অবাক হয়ে যায়। সে তখন কষ্ট নিয়ে বলতে থাকে কেন মা, আমার জন্য তোমার মরে যেতে ইচ্ছে করছে? আমি কি এতটাই বোঝা হয়ে গেছি তোমার কাছে যে জন্য তোমার মরে যেতে ইচ্ছে করছে? আর মজার ব্যাপার কি জানো, মেয়ের কষ্টে তুমি একটা তো আমার পাশে থাকতে পারলে না। কি বললে তোমার মরে যেতে ইচ্ছা করছে না? হ্যাঁ, মরে যেতেই তো ইচ্ছা করবে। কমলিনী তখন কষ্ট নিয়ে বলে তুই আমার সব কথার কেন উল্টো ধরছিস? আমি কি সেভাবে বলেছি? আর এসব কিছুর জন্য আসল দোষীকে সেটাই তো এখনো বের করা হয়নি। মিঠি তখন বলে বের করা হোক আর না করা হোক, যে কাজটা করেছে ঠিকই করেছে, ভালোই হয়েছে। যা শুনে মিঠির দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কমলিনী তখন নিজেকে সামলে নিয়ে বলে মিঠিমা, একটা কথা বলি, তুই এবার একটা চাকরি কর, তোর কাছে তো অনেক চাকরির অফার এসেছিল, তুই বিদেশেও যেতে পারতিস তাই না? তাই এই অফারগুলোর মধ্যে থেকে একটা চাকরি নিয়ে নে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাক, তাহলে মনটা ভালো লাগবে। মিঠি কিছুক্ষণ চুপ থাকে বলে কেন মা, আমি তো চাইলে বিদেশ চলেও যেতে পারি, বিদেশ চলে যাব। এ কথায় বাবি দ্রুত বলতে থাকে হ্যাঁ মিঠি, এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত হবে, তুই বিদেশ চলে যা, তাহলে তোর ক্যারিয়ারটা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারবি। মিঠি তখন বলে হ্যাঁ ঠিক বলেছিস। তখন বাবিল আবার বলতে থাকে আচ্ছা আমরা কি কোথাও ঘুরতে যেতে পারি না? বুবলাই সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ আমিও তো সেটাই ভাবছিলাম, আচ্ছা নতুন কাকু আমরা কি সবাই মিলে কোথাও ঘুরতে পারি না? নতুন তখন হেসে বলে হ্যাঁ যেতেই তো পারি, আমি তো এমনিতে একটা সেমিনার যাওয়ার কথা ভাবছি, কিন্তু একটা কথা আছে, তোরা যদি আমার সঙ্গে যাস তাহলে আমি সেমিনার যাব, না হলে আমি কিন্তু যাব না। কথাটা শুনে কমলিনী একটু কঠোর গলায় বলে দেখো নতুন, এই নিয়ে আমাদের মধ্যে কথা হয়ে গিয়েছে, তুমি আমাদেরকে এর মধ্যে জড়াবে না, আমরা যদি না যেতে পারি তারপরে কিন্তু তোমরা সেমিনারে যাবে, এটা আমি আগেই বলে দিয়েছি। নতুন তখন আর কিছুই বলে না। ঘরের মধ্যে আবারও নীরবতা নেমে আসে। সবাই যেন নিজের চিন্তায় ডুবে যায়। কারো চোখে অভিমান, কারো চোখে কষ্ট, আবার কারো মনে হাজারটা অজানা প্রশ্ন। এই পরিবেশটা যেন এক অদৃশ্য ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ঝড়টা যে কখন থামবে কেউ জানে না। তো প্রিয়বাস, তাহলে আজকের আপডেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার পাশেই থাকুন। ধন্যবাদ।